কিছু মাস আগে নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজ রীতিমতো সমগ্র ভারতকে নাড়িয়ে দিয়েছিল। সেদিন সেই ওয়েব সিরিজে দেখানো হয়েছিল কিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা আস্ত বড় একটি ভারতের বিমানকে হাইজ্যাক করে নেয় এবং সেই হাইজ্যাক করে তারা ভারতের জেলে বন্দি একাধিক সন্ত্রাসবাদীকে ছেড়ে দেওয়ার কথা ভারত সরকারকে জানায়। চাপের কাছে মাথা নত করে ভারত সরকার জেলবন্দি কিছু সন্ত্রাসবাদীকে সেই বিমানকে ছাড়ানোর জন্য ছেড়ে দিতে বাধ্য হয়। সেই গল্প কিন্তু সত্য গল্প অবলম্বনে ওয়েব সিরিজটি বানানো হয়েছিল। সেই ওয়েব সিরিজের নাম ছিল IC-814 কান্দাহার হাইজ্যাক, অর্থাৎ ইন্ডিয়ান একটি বিমান এয়ারলাইন্স যা সম্পূর্ণভাবে হাইজ্যাক করা হয়েছিল এবং হাইজ্যাক করে কান্দাহারে নেওয়া গেছিল। এই কান্দাহার বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। সে সময় আফগানিস্তান প্রশাসন পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মদত করেছিল এবং ভারত কিন্তু এই নেগোসিয়েশন ডিলে তাদের 3 জন জেল থেকে সন্ত্রাসবাদীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সেই গল্পের নেপথ্যে আসলে যে পাকিস্তান ছিল সেদিন কিন্তু গোটা ভারতবর্ষ ফের একবার মনে করেছিল। আর এবার অপারেশন সিন্দুরে ভারতবর্ষ যেরকম অ্যাটাক পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে করেছে, কান্দাহার হাইজ্যাকে নেপথ্যে থাকা মাস্টার মাইন্ড অন্যতম অপারেশনাল লিডারকে ভারতের সেনারা তার মিসাইল স্ট্রাইকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে, যা নিঃসন্দেহে ভারতের গোয়েন্দাদের, ভারতের সেনাবাহিনীর অন্যতম বড় কৃতিত্ব। সেই ব্যক্তির নাম কি ছিল পুরো ঘটনার নেপথ্যে যিনি ছিলেন? রাইফ আসঘর। এই রাইফ আসঘর ছিলেন জৈশ-এ মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের নিজের ভাই। মাসুদ আজহার সেদিন ভারতের জেলে কিন্তু বন্দী ছিলেন। তিনি অল্প কিছু সময়ে বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢোকেন এবং ভারতবর্ষে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ভারতের সেনাবাহিনী সদস্যরা কিন্তু গ্রেফতার করে নেয় এবং পরবর্তীকালে তাকে কাশ্মীরের জেলে বন্দী করে রাখে। এই মাসুদ আজহার এবং তার আরও 3-4 সহযোগীকে ছাড়ানোর জন্য এই ধরনের একটি বিমানকে হাইজ্যাক করার প্লট কিন্তু সেদিন কষেছিলেন রাইফ আসঘর, যিনি জৈশ-এ মোহাম্মদের সেকেন্ড ম্যান অর্থাৎ সেকেন্ড অপারেশনাল লিডার। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনারা সেই রাইফ আসঘরকে পৃথিবী থেকে চিরতরের জন্য বিদায় জানিয়েছে এবং এই কুখ্যাত জঙ্গিকে, সন্ত্রাসবাদীকে এই পাকিস্তান থেকে সারা জীবনের জন্য এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে যেখান থেকে আর পাকিস্তানে ফেরা কার্যত অসম্ভব। শুধু কি কান্দাহার হাইজ্যাক, ভারতে যতগুলো সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সাম্প্রতিক সময় অন্তত 3টে মেজর টেরোরিস্ট অ্যাক্টিভিটির পিছনে এই পার্টিকুলার ব্যক্তি রাইফ আসঘরের নাম জড়িয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। 1999 সালে IC-814 এই পার্টিকুলারলি ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানটি নেপাল থেকে ভারতবর্ষে আসছিল। সেই বিমানে যাত্রী সংখ্যা ছিল 176। নেপালের এয়ারপোর্টে কোনো না কোনোভাবে সিকিউরিটি ল্যাপসে তারা এই বিমানে কিন্তু উঠে পড়ে এবং পরবর্তীকালে পাইলটের মাথায় বন্দুক ঠেকিয়ে সেই বিমানটিকে কিন্তু হাইজ্যাক করে। পাইলট অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন। কিছু ক্ষেত্রে পাইলটের যদি বলা হয় উপস্থিত বুদ্ধির জন্য 176 জন যাত্রী কিন্তু প্রাথমিকভাবে বেঁচে যায়। সেই বিমানটি নেপাল থেকে ভারতে আসছিল, কিছুক্ষণের জন্য অমৃতসরে এসে দাঁড়িয়েছিল। পাইলট সেদিন বলেছিলেন বিমানের তেল শেষ, ফুয়েল ভরতে হবে ইমিডিয়েটলি। একাধিক উপায়ে ছল চাতুরি করে তিনি কিছুটা অতিরিক্ত সময় চুরি করে নিয়েছিলেন সেদিন, কিন্তু পরবর্তীকালে অমৃতসর থেকে সেই বিমানকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় কান্দাহারে অর্থাৎ আফগানিস্তানে। সে সময় আফগানিস্তানে চলছিল তালিবান শাসন। এই তালিবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু আগে থেকেই ভালো ছিল। পাকিস্তানের অন্যতম সন্ত্রাসবাদের নেতা মাসুদ আজহারের সঙ্গে এই তালিবানদের সম্পর্কও কিন্তু ভালো ছিল। মাসুদ আজহার ভারতের জেলে থাকলেও তার ছোট ভাই রাইফ আসঘরকে সে সময় কিন্তু তালিবান সরকার মদত করে এবং ভারত চেষ্টা করেও এই নেগোসিয়েশন ডিলটা 100% ভারতকে স্যাটিসফাই সেদিন দেয়নি, কারণ ভারত কিন্তু 3 জন কুখ্যাত সন্ত্রাসবাদীকে জেল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। মাসুদ আজহার সেদিন কাশ্মীরের জেল থেকে মুক্তি পায়, সঙ্গে ছাড়া পায় ওমর শেখ এবং জাভেদ। শোনা যায় এই জাভেদ বর্তমানে পিওকেতে একাধিক টেরোরিস্ট অ্যাক্টিভিটি চালাচ্ছে এবং ভারতবর্ষের বিপক্ষে একাধিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে। প্ল্যানিংটা করেন মাসুদ আজহার, যিনি জৈশ-এ মোহাম্মদের অন্যতম লিডার,
কিন্তু অপারেশনাল সারফেসে এই যে রাইফ, যিনি এই অপারেশন সিন্দুরে মৃত হয়েছেন, মারা গেছেন, তিনি কিন্তু এক্সিকিউশনটা করেছিলেন। 1999 শুধু নয়, 2001 সালে ইউটিউবে গিয়ে সকলে সার্চ করবেন ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাক, তাহলে দেখবেন বিভৎস বন্দুকধারীদের কিছু চিত্র আমাদের সামনে উঠে আসবে। এই ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাকে সেদিন 9 জন সাধারণ নাগরিককে কিন্তু হত্যা করা হয়েছিল এই জৈশ-ই মোহাম্মদ দ্বারা, এবং এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই হত্যার পিছনেও কিন্তু এই রাইফ ছিলেন, যিনি কিন্তু মাসুদ আজহারের অন্যতম ভাই। পরবর্তীকালে 2003 সাল ভারতের সেনা ছাউনিতে আক্রমণ করা হয়েছিল। ভারতের ইতিহাসে সেই আক্রমণের নাম নাগরোতা আর্মি ক্যাম্প অ্যাটাক। এই নাগরোতা আর্মি ক্যাম্পে সেদিন কিন্তু 7 জন সেনাবাহিনীর সদস্যকে মারা হয়েছিল জৈশ-ই মোহাম্মদ দ্বারা। অর্থাৎ একের পর এক টেরোরিস্ট অ্যাক্টিভিটি এই জৈশ-ই মোহাম্মদ ভারতবর্ষে করেছে, এবং ভারতের সেনারা প্রতিবারই প্রত্যাঘাতের চেষ্টা করেছে। অবশেষে এতদিন পরে 2025 সালে অপারেশন সিন্দুরে একদম ঠিকঠাক টার্গেটকে আইডেন্টিফাই করে এই রাউফকে কিন্তু জান্নাতে পাঠানো হলো। সন্ত্রাসবাদীদের ভাষায় জিহাদ, এই জিহাদে উচ্ছ্বাস প্রকাশ জৈশ-ই মোহাম্মদের পক্ষ থেকে করা হয়েছে। স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে আমরা হ্যাপি, কিন্তু আসলে এই মাসুদ আজহারের ভাইকে হত্যা করা ভারতের কাছেও কিন্তু অন্যতম বড় সাফল্য। 2019 সালে পুলওয়ামার অ্যাটাকেও কিন্তু জৈশ-ই মোহাম্মদের নাম উঠে আসে। পরবর্তীকালে এই পুলওয়ামা অ্যাটাকেও কিন্তু আমরা আমাদের দেশের 14 জন নাগরিককে হারাই, সেনা অফিসারকে কিন্তু হারাই। ফলে সব মিলিয়ে ভারতের হিট লিস্টে বরাবরই ছিল জৈশ-ই মোহাম্মদের এই জঙ্গি ঘাঁটি, এবং সেখানেই কিন্তু ভারতবর্ষ এয়ার স্ট্রাইক করে। যে খবর আমাদের কালকে উঠে আসে সেখানে দেখা যায় এই জঙ্গি ঘাঁটিটি ছিল ভাওয়ালপুর। এই ভাওয়ালপুরে এর আগে কিন্তু পাকিস্তান কাউকে ঘেঁষতে দিত না, এবং ভারতবর্ষ কিন্তু ভাওয়ালপুরে কোনো রকম স্ট্রাইক করেনি। ভাওয়ালপুরে ভারতের স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে একটি নির্দিষ্ট জায়গা, যার নাম হলো জামিয়া মসজিদ। এই জামিয়া মসজিদের অন্তরালে জৈশ-ই মোহাম্মদ একাধিক সন্ত্রাসবাদী হামলা করার পরিকল্পনা কিন্তু করত। এই জামিয়া মসজিদকে কেন্দ্র করে আরও একটা কমপ্লেক্স গড়ে তোলা হয়েছিল, যার নাম সুবহান আল্লাহ কমপ্লেক্স। এই সুবহান আল্লাহ কমপ্লেক্স গঠিত হয়েছিল 18 একর জমিতে। 18 একর জমিতে বিলাসবহুল এই কমপ্লেক্সের মধ্যেই আইএসআই কর্তারা আসতেন, পাকিস্তানের একাধিক উচ্চপদস্থ আর্মি অফিসাররা আসতেন, এবং জৈশ-ই মোহাম্মদের সঙ্গে একত্রে প্ল্যান করে ভারতবর্ষকে অশান্ত করার পরিকল্পনা করতেন। ভারতের নিখুঁত স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে এই জৈশ-ই মোহাম্মদের যে ঘাঁটি ভাওয়ালপুরে ছিলেন, জামিয়া মসজিদ কেন্দ্রিক ঘাঁটি, তা কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, যা জৈশ-ই মোহাম্মদের কাছেও অন্যতম বড় ধাক্কা। একাধিক জায়গায় রিপোর্ট আমি দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যেহেতু মাসুদ আজহারের ভাই এই রাইফ আসগার পুরো অপারেশনাল পার্টটা দেখতেন, তারপরে জৈশ-ই মোহাম্মদের অপারেশন নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন উঠে যায়। একাধিক জায়গায় রিপোর্টে বলা হয়েছে যেহেতু মাসুদ আজহারের বয়স অনেকটা বেশি হয়েছে, তিনি আর অ্যাক্টিভ নন, তারপরে কিন্তু জৈশ-ই মোহাম্মদের দায়িত্ব নেওয়ার কথা ছিল এই রাইফ আসগারের। এবং বিভিন্ন ইন্টেল রিপোর্টে প্রকাশিত হয়েছে ভারতের ছোড়া একাধিক এই ধরনের মিসাইল এয়ার স্ট্রাইকে অপারেশন সিন্দুরের ফলে রাইফ আসগারকে পৃথিবী থেকে চিরতরে বিদায় জানিয়েছে ভারতবর্ষ। নিঃসন্দেহে জৈশ-ই মোহাম্মদ পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের কাছে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় ধাক্কা, এবং দিনের পর দিন ভারতের নিখুঁত প্ল্যানিং, ভারতবর্ষের অজিত দোভালের নিখুঁত টার্গেট, এবং ভারতের আর্মি সেনা অফিসার একত্রে যে লড়াইটা করলো, তা কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম বড় সাফল্য। এ এক ঐতিহাসিক নিদর্শন পাকিস্তানের মাটিতে কিন্তু ভারতবর্ষ গিয়ে রাখলো, যার পাল্টা পাকিস্তান সরকারও কিছু বিবৃতি দিয়ে স্বীকারই করতে পারছে না। পাকিস্তানের বিরোধিতা করতে গেলে আগে তো স্বীকার করতে হবে যে ওখানে এই রাউফ ছিল, এবং ওই পার্টিকুলার জায়গাটি মাসুদ আজহারের গড়। পাকিস্তান সরকার মুখে কুলু পেটেছে, কিন্তু যে বড় ধাক্কাটা পাকিস্তান পেয়েছে ভারতের দ্বারা, সেই ধাক্কা কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। উঠতে পারবে নাকি সেটাও একটা বড় প্রশ্ন। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা। ধন্যবাদ।